সাখাওয়াত হোসেনদের মতো উপদেষ্টাদের আমাদের প্রয়োজন নেই। আপনার মাধ্যমে উনাকে জনগণের কাছে ক্ষমা চেয়ে ওই উপদেষ্টা থেকে তারে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। তার এইরকম হতে পারে না। আজকে আমাদের শহীদের রক্ত এখনো রাজপথ লাল হয়ে আছে, ভিজে আছে। আজকে উনি কের মাঝে কি বক্তব্য দিতেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ সাখাওয়াত তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে তো নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয় না, তাকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সে কিভাবে হাসিনাকে বিচারের আওতায় আনা যাবে সেই বিষয়ে আলোচনা করলে একটু ভালো লাগতো। সে দল গঠন করবে, দল গোছানোর জন্য তাকে এই দিচ্ছে, এই দল গোছানোর জন্য তাকে আপনার পরামর্শ দিচ্ছে। দেখেন আপনি এখানে সে দল গঠন করবে কি না করবে সেটা পরের ব্যাপার। আগে যে এই গণহত্যা হয়েছে, গণহত্যার বিচার আগে করতে হবে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু তার দোসররা, তার প্রেতাত্মারা, তার গুন্ডারা কিন্তু দেশ ছেড়ে পালান নাই। আমরা যদি এখন এই আনন্দে উল্লাসিত বিজয় হয়ে আমরা যদি সবকিছু ভুলে যাই, তাহলে আমাদের এটা একটা চরম ভুল হবে। আজকে যেভাবে আজকে শহীদ রক্তের বিনিময়ে এখনো আকাশে বাতাসে শহীদের রক্তের গন্ধ আমাদের নাকে এসে পাইতেছি, তার মাধ্যমে আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার মতো বক্তব্য দিয়েছে। আজকে উনি আওয়ামী লীগ দলকে পুনর্বাসন করার জন্য উনাকে পাঠাইছে, আজকে তো শহীদ রক্তের বিনিময়ে। আজকে উনি বলতেছেন যে বিএনপির বিভিন্ন কিছু কথা ইঙ্গিত করে বলছেন যে সেনাবাহিনীকে প্রধানকে আমি নির্দেশ দিয়েছি যাতে তাদের ঠ্যাং ভেঙে দেওয়া হয়, পা ভেঙে দেওয়া হয়। সেই কথা শেখ হাসিনা বলেছিল, তারা আগুনে যেন হাত পুড়িয়ে দেওয়া হয়। এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিরকম দায়িত্ব হয়ে নিয়েছে? এটা কেমন কথা হতে পারে? সে একজন আইনের মানুষ, সে আমি দল বুঝি না, আমি কোনো কিছু বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি জামাত বুঝি না, অপরাধ যদি সে করে থাকে তাহলে তাকে আইনের এরাস করার অনুমতি দিবে। সে পা ভেঙে দিবার বলার কি? শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথাবার্তা আজকে যে আহ্বান উনি করেছে, আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তার আপনার মাধ্যমে উনাকে জনগণের কাছে ক্ষমা চেয়ে ওই উপদেষ্টা থেকে তারে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। তার এইরকম হতে পারে না। আজকে আমাদের শহীদের রক্ত এখনো রাজপথ লাল হয়ে আছে, ভিজে আছে। আজকে উনি কের মাঝে কি বক্তব্য দিতেছেন? আজকে এই স্বৈরাচার শেখ হাসিনারে আজকে যারা 15 আগস্টের কথা বলছেন, উনি তো ওটা উস্কিয়ে দিয়েছেন যে 15 আগস্টটা উনি করতে পারেন, এই জন্য উনি ওই বক্তব্যটা উস্কিয়ে দিয়েছেন। আমরা এরকম বক্তব্য শুনতে চাই না। শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা সেই স্বাধীনতা এখনো বুক করতে পারি নাই। তার মাধ্যমে আজকে তার বিতর্কিত শুরু করে দিয়েছে। তার জন্য কি ওইখানে ছাত্র জনতা পাঠিয়েছে? 17 বছরের স্বৈরাচার আমাদের উপরে জগদ্দখল যে চাপিয়ে বসেছিল, তারা যে ছাত্র জনতা মিলে তাকে সরাতে পারে, তাকে সরাতে পারবে না? তাকে তো 5 মিনিট লাগবে সরাতে। তাহলে ওই জায়গা থেকে, একটা গুরুত্বপূর্ণ পদের থেকে, জায়গা থেকে সে কিভাবে এই বক্তব্যটা দিল? এটা হয় না, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তার এই বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করছে। তাকে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে, ক্ষমা চেয়ে তাকে পদত্যাগ করতে হবে ওই পদ থেকে। তাছাড়া না হলে হবে না। আজকে আমাদের হিন্দুদের মুসলমানদের যে দাঙ্গা, যে ভীষণ ষড়যন্ত্র চলছে আমাদের হিন্দু মুসলিমদের দাঙ্গা বানিয়ে, আজকে যে কালকে এখানে হিন্দুরাতে আন্দোলনটা করছে, ওখানে সবাই আওয়ামী লীগের, ছাত্রলীগের ফুলাফান ছিল, ঠিক আছে? তো আইডি কার্ডে চেক করা হতো, তাহলে সব ছাত্রলীগের ফুলাফানে পাওয়া যেত। আজকে ভীষণ ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনা ভারত বসে বসে ওই ষড়যন্ত্র কলকাঠি নাড়ছে। আজকে আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন, একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, ওখানে কি কি নির্দেশ দেওয়া হচ্ছে। ওখানে বলতেছে আমার ওসিরা, পুলিশরা কি জয়েন দিছে কিনা, আবার এপিএস থেকে বলতেছে হ্যাঁ ওসি ফোন দিছি, কালকে তারা জয়েন দিবে। এই যে ষড়যন্ত্র গুলো ওখান থেকে বসে বসে করছে, ওনাকে বাংলার জমিনে এনে বিচারের কাঠ করে দাঁড়াতে করতে হবে। বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না, এটা জনগণের সিদ্ধান্ত নেবে। এখনো রক্ত শুকায় নাই, 10-15 জন অকানো হয় নাই, এখনই ওই রাজনীতি তারা নিয়ে আসতেছে, ঠিক আছে? এখানে তার রাজনীতি পুনর্বাসন করার জন্য তারা উপদেষ্টা হিসাবে সাকাত হোসেনকে পাঠানো হয়েছে, তা বাস্তবায়ন করার জন্য পাঠায় নাই। উনি যেভাবে আগাচ্ছে, যে ইঙ্গিত গ্রহণ করতেছে, শেখ হাসিনা স্বৈরাচার আর বেশি বক্তব্য করছে, ঠিক আছে? আমি জনগণকে সতর্ক থাকতে বলবো, ছাত্র সমাজকে সতর্ক থাকতে বলবো, আপনারা সতর্ক থাকেন। এখন আমার যে ষড়যন্ত্র, আমাদের যে ষড়যন্ত্র ঘুরতেছে, আমাদের আন্দোলনকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চলতেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই। সালাম ক্যাপ্টেন মারুফ রাজু স্যারকে। আসসালামু আলাইকুম। যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ সাখাওয়াত তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে তো নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয় না, তাকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সে কিভাবে হাসিনাকে বিচারের আওতায় আনা যাবে সেই বিষয়ে আলোচনা করলে একটু ভালো লাগতো। সে দল গঠন করবে, দল গোছানোর জন্য তাকে এই দিচ্ছে, এই দল গোছানোর জন্য তাকে আপনার পরামর্শ দিচ্ছে। দেখেন আপনি এখানে সে দল গঠন করবে কি না করবে সেটা পরের ব্যাপার। আগে যে এই গণহত্যা হয়েছে, গণহত্যার বিচার আগে করতে হবে। এই যে জুলুম, খুন, হত্যা, এই যে আয়না ঘরের যে হয়েছে,
ব্রিগেডিয়ার আজমি স্যার সহ যারা এতদিন 12 বছর যাবৎ বন্দী ছিল, সেসব বিচারের আওতায় আগে এনে তাকে অবশ্যই দেশে আনা হবে। দেশে এই ব্যাপারে সে বলতো যে অবশ্যই তাকে দেশে এনে আইনের আওতায় এনে তাকে বিচার করা হবে, অথবা এই কোর্টে এই ইন্টারন্যাশনাল ভাবে তারে যেভাবে হোক তারে আইনের আওতায় আনা হবে, কিন্তু সেটাতে তিনি বলেন নাই। অবশ্যই তাকে ওই পদে থাকার কোনো দরকার নাই, নতুন তারে পদত্যাগ করতে হবে। এই ডিজিএফআই যেখানে এই আয়না ঘরে নির্যাতন করা হতো, আমি ক্যাপ্টেন মারুফ রাজু সাহেবের কাছে একটু প্রশ্নই করতে চাচ্ছি যে এই ডিজিএফআই এর বিরুদ্ধে অভিযোগ দিতে হলে কার কাছে অভিযোগ দিতে হবে? এটা তো আসলে আমরা সেভাবে খোলাসা করতে পারি না। যেমন পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ দিতে হয় তার সিনিয়র কর্মকর্তা, তার সিনিয়র কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আমরা যেতে পারি, কিন্তু ডিজিএফআই এর বিরুদ্ধে যদি আমরা অভিযোগ করতে চাই, আমরা কার কাছে করব এই অভিযোগটা? এখন দেখেন এম শাখাওয়াত হোসেন এই আওয়ামী লীগের দোসর হিসেবে এই উপদেষ্টা হয়ে বিএনপির ঠ্যাং ভেঙে দেবে, এবং সে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাচ্ছে আপনি দেশে আসেন, আপনাকে তো নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, আপনার নাগরিকত্ব বাতিল করা হয় নাই, আপনার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই, সবকিছু বৈধতা আছে, আপনি এসে নির্বাচন করতে পারবেন, রাজনীতি করতে পারবেন। কিন্তু উনি ওই কথা একবারও বলেনি যে এদেশে গণহত্যা চালানো হয়েছে, গণহত্যার দায়ে এই হাসিনা বিচার করা হবে, এই কথা একবারও কিন্তু এই আজকে 5 দিনে বলেননি। কেন বলেননি? আর এই 5 দিনে এমন কোন পদক্ষেপ এই অন্তর্বর্তীকালীন সরকারে দেখা যায়নি যে পদক্ষেপ থেকে এদেশের জনগণ আমরা একটু স্বস্তিতে এসেছি, এই মনে করে যে স্বৈরাচারের পতন হয়েছে সেখান থেকে একটু স্বস্তিতে আছি, কিন্তু আইনগতভাবে বৈধভাবে কোন স্বস্তি এখনো কিন্তু আমরা জনগণ পাইনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ভাঙচুর করছে। এই যে মন্দির হামলা হচ্ছে, এখন পর্যন্ত মনির ভাই গতকালকে আপনার টকশোতেই কোন ওই হিন্দু নেতা কিন্তু প্রমাণ করতে পারেনি সুনির্দিষ্ট ভাবে কোথায় কোন মুসলিম তাদের মন্দিরে হামলা করেছে, অথচ তারা বলছে ঢালাও ভাবে বলছে যে ওখানে হামলা হচ্ছে, সেখানে হামলা হচ্ছে, 50টা জেলায় হামলা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি। এটা সম্পূর্ণরূপে একটা গুজব, একটা প্রোপাগান্ডা। এখান থেকে এদেশের সাধারণ মানুষের মধ্যে, আমাদের মাঝে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা প্রয়াস চালাচ্ছে। এদেরকে কঠোর হাতে দমন করতে হবে। আর শাহবাগে যারা আন্দোলন করছে, এই যে একজন আর্মি পার্সন উনি বলেছে আমি নিজে সেখানে গিয়েছি, ওনার নাম হচ্ছে রেজা, শেষে আর একটু কি যেন আছে আমার অতটুকু মনে নেই, ওনার নামটা হচ্ছে রেজা। উনি বলেছে ওখানে যারা আন্দোলন করছে ওখানে 98% মুসলিম, তারা ছাত্রলীগ যুবলীগের সদস্য, তারা সেখানে গিয়ে হিন্দু সেজে আন্দোলন করছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, জ্বালাপোড়া করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে। অথচ এখন পর্যন্ত মন্দিরে যারা আগুন দিয়েছে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা কিছু টাকার বিনিময়ে এই মন্দিরে আগুন দিয়ে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, সেটা ফলাও করে ইন্ডিয়া প্রচার করছে। আর স্বৈরা শাসক তো সেখানে গিয়ে এখন আশ্রয় নিয়েছে, সে বিভিন্ন ভাবে মোবাইল ফোনে কথা বলছে, বলে এদেশকে জনগণকে আবার উস্কে দেওয়ার চেষ্টা করছে, এবং আবার একটার আন্দোলনের, একটা স্বাধীনতার রক্ত শুকাতে না শুকাতেই আবার সেই সাধারণ মানুষের রক্তে রাজপথকে রঞ্জিত করার চেষ্টা করছে। এটা যেন না হতে পারে। আর শাখাওয়াত হোসেনদের মতো উপদেষ্টাদের আমাদের প্রয়োজন নেই। একজন মেধাবী মানুষ, জীবন্ত একটা লাইব্রেরি ডক্টর সলিমুল্লাহ খান এই অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পায় নাই। এনাদের মতো মানুষরা যদি জায়গা না পায়, এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সুন্দর হতে পারে, কিভাবে অবাধ সুষ্ঠু একটা ফলাফল আমাদেরকে দিতে পারে, এটা কি করে আমরা আশা করতে পারি? এটা কোনোভাবে আমরা আশা করতে পারি না। মনির ভাই, আমি 10 সেকেন্ডে শেষ করব। 11 দফা দাবি মেনে নিয়ে পুলিশকে আজকে কর্মস্থলে পাঠানো হয়েছে, কিন্তু পুলিশের কাছে কোনো প্রতিশ্রুতি নেওয়া হয় নাই তারা হাত পেতে কোনো জনগণের কাছ থেকে, সাধারণ কোনো মানুষের কাছ থেকে ঘুষের টাকা নেবে না, কাউকে হয়রানিমূলক ভাবে ধরে নিয়ে এই ঘুষের বিনিময়ে তাকে ছেড়ে দেবে না, এই প্রতিশ্রুতিটা কিন্তু পুলিশের কাছ থেকে নেওয়া হয় নাই। এই পুলিশ আজ থেকে কয়েকদিন আগে এদের সাধারণ মানুষের মুখে গুলি চালিয়ে তাদের রক্তপাত ঘটিয়েছে, তাদেরকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে এই পুলিশ, কিন্তু পুলিশের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু তাদেরকে কর্মস্থলে পাঠানো হয় নাই। আমি মনে করি এখনই এদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া এবং ডকুমেন্ট রাখা যে আমরা কারো কাছে কখনো ঘুষ চাবো না, এবং হাত পে কাউকে হয়রানি করে তাকে ধরে নিয়ে তার পকেটে মাদক ঢুকাই দিয়ে কোনো ঘুষ চাবো না, অবৈধভাবে গাড়ি দাঁড় করায় তার কাছ থেকে ঘুষ নেব না, সকল কাগজপাতি থাকা সত্ত্বেও কোনো গাড়ির কাছ থেকে টাকা নেবার এই সমস্ত প্রতিশ্রুতি তাদেরকে দিতে হবে। শুধু তাদের 11 দফা মেনে নিয়ে এই কর্মস্থলে তাদেরকে পাঠাতে হবে না। আর অতি দ্রুত এই পুলিশের মধ্যে যারা অপরাধী, যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে, কারণ এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। এরা এই আন্দোলনের মধ্যে দিয়ে, কর্মবিরতির মধ্যে দিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, এবং আওয়ামী লীগের অতীত যে অপকর্ম সেগুলোকে ঢাকার চেষ্টা করেছে, এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা প্রয়াস চালিয়েছে এরা। এদেরকে তাই এদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে হবে এবং ডকুমেন্ট নিতে হবে যেন এরা কোনো ঘুষ নিতে না পারে। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য।